আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী অতনু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প। গল্পটির নাম বিষ। খবরটা শুনেই চমকে গিয়েছিলাম। এও হতে পারে? অরিন্দম বলে উঠল, আমিও বিশ্বাস করতে পারিনি প্রথমে। যাই হোক, শোন, সায়ন তোর ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছে। পারলে ওকে একবার ফোন করিস, তবে সামলে কিন্তু। সামলে মানে? সেটা তোকেই বুঝে নিতে হবে, একটু হেসে বলল অরিন্দম। কিন্তু কিন্তু করেও ফোন করলাম পরের দিন সন্ধেবেলা। হ্যালো, কাকে চাইছেন? একটু বয়স্ক মহিলার গলা। সায়ন আছে? ওকে বলুন অপূর্ব ফোন করেছে, বেলেঘাটার অপূর্ব সান্যাল। একটু ধরুন, দেখছি। ঠক করে শব্দ করে ফোনটা টেবিলে বসে পড়ল মনে হলো। ফোনের কালো সুড়ঙ্গ জুড়ে তীব্র নিস্তব্ধতা। সায়নের সঙ্গে কথা হবে আবার বছর দুয়েক পরে, অথচ একটা সময় রোজ আড্ডা না হলে অপূর্ণ লাগতো। ছেঁড়া ছেঁড়া কোলাজের মতো স্মৃতিগুলো মনের মধ্যে ভেসে বেড়াচ্ছিল উদ্দেশ্যহীনভাবে। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল সেই দিনটা, বছর তিনেক আগে, সেন্ট্রাল পার্কে। সায়ন যেদিন আমাকে আসতে বলেছিল বিশেষ সেই জনের সঙ্গে আলাপ করাতে। আমি অপেক্ষা করছিলাম পার্কের সামনে বিকেলের পড়ন্ত আলোয়। খানিক পরে সায়নের সঙ্গে ট্যাক্সি করে যাকে নামতে দেখলাম, তাকে দেখে আমার তো আক্কেল গুরুম। এত সুন্দরী মেয়ে সায়নের প্রেমিকা! সায়নের চওড়া কপালের উপর যেন খানিকটা ঈর্ষাও ছুড়ে দিলাম। অপূর্ব, এ হলো শ্রাবন্তী। আন্দাজ করতে পেরেছিস নিশ্চয়ই? সায়নের মুখে গর্বের হাসি। হবে না? পিঠ অব্দি ঝরে পড়া শান্ত চুল, টুকটুকে ফর্সা মুখে আলতো গোলাপি রং ছড়ানো, মন ভুলিয়ে দেওয়া এক মুখ ঝকঝকে হাসি। এমন নারী জীবনে এসে গেলে কোন পুরুষেরই না গর্ব হয়। শ্রাবন্তী, এ হলো। সায়ন কি বাকিটুকু আর বলতে না দিয়ে ঝলমলিয়ে হেসে মেয়েটি বলল, থাক, আর বলতে হবে না, বুঝেছি। অরিন্দমের ভাষায় আতেল ত্রয়ীর একজন, তাই তো? কথাটা শুনে খুব মজা পেলাম। বছর কয়েক আগে ক্রিসমাসের রাতে এক পাবে পঞ্চম রাউন্ড চিল্ড বিয়ার টানতে টানতে অরিন্দম মুখ বেঁকিয়ে বলেছিল, বলি, আমরা হলাম আতেল ত্রয়ী, মুখে মারিতং বিশ্ব। আসলে হচ্ছে না কিছুই। আমি ভেবেছিলাম ম্যাথামেটিক্স নিয়ে অক্সফোর্ড গিয়ে পড়ব, অনেক রিসার্চ করব, আর দেখ, হয়ে গিয়েছি পাতি দালাল। বেঁচে যাচ্ছি যা পারছি তাই। শালা নিজেকেও বোধহয় বেঁচে দেবো এবার। কোথায় শালা ম্যাথামেটিক্স! আমি তখন বেশ আলুথালু, জড়িয়ে জড়িয়ে ঘাড় নাড়িয়ে বলেছিলাম, ঠিক ঠিক, কোথায় ভেবেছিলাম গল্প লিখে জীবন কাটাবো, আর দেখ শালা হয়ে গিয়েছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চোরকির মতো ঘুরে বেড়াচ্ছি, আর 24 ঘন্টা শুধু কাজ আর কাজ। লেখা টেখা সব হাওয়া হয়ে গিয়েছে। সায়ন কিছু বলেনি, কেবল করে দেখিয়েছিল। ঢাকার ধানমন্ডির ছেলে, সায়নের রক্তে ব্যবসা খলবল করে ফুটত। ঢাকায় ওর বাবার কাপড়ের কারখানা ছিল। সায়ন কিন্তু ঢাকায় থাকতে চায়নি, কলকাতায় লেখাপড়া করতে এসেছিল ইতিহাস নিয়ে। আমাদের তিনজনের মধ্যে নানা বিষয়ে ভাবনা ও বক্তব্য ওর সবচেয়ে বেশি ছিল। মাস্টার্সে ঈর্ষণীয় রেজাল্ট করে ও নাম লেখালো ব্যবসার দুনিয়ায়, অ্যাড এজেন্সির ব্যবসায়। আমাদের
তিন বন্ধুর মধ্যে একমাত্র ওই চেয়েছিল ওর স্বপ্নকে জাপটে ধরে বাঁচতে। হ্যালো। ওপাশে সায়নের গলা। বছর দুয়েক অনসাইটে ইতালিতে কাটিয়ে সবে কলকাতায় ফিরেছি। এই 2 বছরে সায়নের সঙ্গে প্রায় কথাবার্তাই হয়নি। ও আবার ফেসবুকে অ্যাকাউন্টও খোলেনি, ফলে ওর সঙ্গে যোগাযোগটাই চলে গিয়েছিল। বছরখানেক আগে অবশ্য নিউ ইয়ার উইশ করতে একবার ফোন করেছিলাম, কিন্তু ছেঁড়া ছেঁড়া কথাবার্তা শুনে বুঝতে পারছিলাম ও আমাকে এড়িয়ে যেতে চাইছে। আমার অভিমানও হয়েছিল। অপূর্ব বলছি রে, বললাম। ওরে বাস, আইটির গ্লোবট্রটারের ফোন এখানে? তা একদিন পরে? কি মনে করে স্যার? সায়নের কথায় তীব্র হুল। এরকম করে বলছিস কেন? আমি তো ফোন করেছিলাম, তুই তো পাত্তা দিসনি। বললাম, তাই নাকি? আমিও পারি এসব? আমি তো দেখেছি আমাকে ছেড়েই লোকেরা সব দূরে চলে যায়। ও বলল। এই কথার উত্তরই নেই আমার কাছে। চুপ করে রইলাম। অরিন্দমের কাছে শুনেছি খানিকটা। বছরখানেক আগে শ্রাবন্তী ওকে ছেড়ে চলে গিয়েছে। ওদের ডিভোর্সও হয়ে গিয়েছে মাস 6। বিয়ের পর ঝড়ের আঘাতের মতো আলুথালু হয়ে গিয়েছে ওর জীবন। তোর খবর বল, কেমন আছিস? জিজ্ঞাসা করলাম। কেমন আবার থাকবো বলতো? শুনেছিস নিশ্চয়ই অরিন্দমের কাছ থেকে। একমাত্র ও শালাই তো আমার খোঁজ নেয় মাঝে মাঝে। অবশ্য সাধে কি আর নেয়? সব জানি। জেলাসি, বুঝলি? আমার সঙ্গে পাল্লা দেয় ও। আর তোর কথা ছাড়, তুই তো যোগাযোগই করলি না। বুঝতে পারছিলাম ওর অনেক অভিমান জমে আছে আমার উপরেও। কিন্তু আমারও কি নেই? এই এত কিছু হয়ে গিয়েছে এই কবছরে, অরিন্দম বলেও নি আমাকে। কেন বলিসনি এসব? আমি অরিন্দমকে জিজ্ঞেস করাতেও বলেছিল, দেখ, ব্যাপারটা সত্যি মিথ্যে তো জানি না, আমি কেবল সায়নের কথা শুনে তোকে এসব বলতে চাইনি। শ্রাবন্তী কি করে এত পাল্টে যেতে পারে এটা ভাবতে পারি না আমি। আমি বুঝতে পারছিলাম ওর কথা। চিরদিনই বিতর্কের গন্ধ পেলে সে পথে যায় না ও। এসব কথা ছাড় না, শরীর এখন কেমন? বললাম সায়নকে। এই তো ফিরলাম সিঙ্গাপুর থেকে। ওখানকার ডাক্তাররা বলল সারা শরীরে এখনো অনেক বিষ জমে আছে, বেরোতে সময় লাগবে। আমি মনে মনে হাসলাম। ভাবলাম, মনে যে বিষ জমে আছে তা কতদিনে বেরোবে, কোনো ডাক্তার কি জানে? সায়নের গলায় উদাসীনতা। ছ্যাঁত করে উঠল বুকটা। অরিন্দম আমাকে শুধু উপর উপর বলেছে পুরো ব্যাপারটা, দেশের ব্যাপারটাও। বিয়ের মাস 6 মধ্যেই শ্রাবন্তী নাকি জড়িয়ে পড়েছিল সায়নের কোম্পানির অ্যাকাউন্টেন্ট দেবপমের সঙ্গে। সায়ন নাকি বুঝতেই পারেনি শ্রাবন্তী ওকে ধাপ্পা দিচ্ছে। ওরা রীতিমতো শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। ব্যাপারটা ধরা পড়ে আচমকা এক দুপুরে, সায়ন বাংলাদেশ ট্যুর থেকে ফিরে আসায়। সায়ন সারপ্রাইজ দিতে চেয়েছিল শ্রাবন্তীকে, তাই 1.5 কোটি টাকার ডিলের খবরটা চেপে রেখেছিল। ঢাকায় ডিলটা নিশ্চিত করে উড়ে এসেছিল কলকাতায়। দুপুরে যখন ফ্ল্যাটে ফিরে এলো, দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল সবকিছু। ধরা পড়া অপরাধীর মতো দেবপমের চোখ মুখ, অবিন্যস্ত বিছানা, জোর করে স্বাভাবিক হতে চাওয়া শ্রাবন্তী, সব মিলিয়ে ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল সায়নের কাছে। সায়ন, একটা কথা জানতে খুব ইচ্ছে করে। বল। তুই কোনোদিন শ্রাবন্তীকে জিজ্ঞেস করেছিস
ও কেন এরকম করলো? ধুর বোকা, এটা এভাবে বলা যায়? মানুষের মন তো। তবে জিজ্ঞাসা করেছিলাম আমি সেদিন রাতেই, যেদিন প্রথম জানতে পেরেছিলাম আমার ভালোবাসা অন্য কেউ এসে নিয়ে চলে গিয়েছে, দুমড়ে মুচড়ে ভোগ করেছে। জিজ্ঞেস করেছিলাম, কেন, কি কমতি আছে আমার? পেয়েছিলাম ভয়ঙ্কর সে উত্তর। ও বলেছিল ওর শরীর আর মনের সবটুকু অধিকার ওর নিজের, যা খুশি করতে পারে ও নিজেকে নিয়ে। এই ব্যাপারে আমি নাকি ওকে বাধা দিতে পারি না। ভাব একবার অপূর্ব, যে আমি কোনোদিন মুখ তুলে অন্য কারোর দিকে তাকালাম না, যে আমি ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কে বিশ্বাসই করলাম না, সেই আমার জীবনে ভালোবাসার নারী এসে এমন কথা বলছে। মরে যেতে ইচ্ছে করেছিল সেদিন, কিন্তু এটা তো আইনের চোখেও অন্যায়। তুই ওর বিরুদ্ধে আইনের কাছে গেলি না? অপূর্ব, একদিন আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমরা অনেকটা সময় ভালোবাসায় কাটিয়েছিলাম রে। কি করে ওর বিরুদ্ধে কোর্টে কেস করি বলতো? তাছাড়া আমি একটা ভালো বাড়ির ছেলে, এসব শিক্ষা ছোট থেকে পাইনি তো। আমি চেষ্টা করেছিলাম ওকে ফিরিয়ে আনার, অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ও তো তখন অন্ধ, দেবপ্রেমে প্রেমে পাগল। আমি মেনে নিচ্ছি মানুষের মনের কোনো তল নেই, হতে পারে আমার মধ্যে ও আর প্রেম খুঁজে পাচ্ছিল না, কিন্তু তাই বলে যে মানুষটা ওকে এত ভালোবাসলো, সেই মানুষটাকে নতুন প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে বিষ খাওয়াবে? এটা কি ঠিক বলছিস তুই? কিছু ভুল হয়ে যাচ্ছে না তো? এটা হতে পারে? অপূর্ব, এটাই আমার জীবনের সত্যি। আমাকে স্লো পয়জনিং করে মারতে চেয়েছিল ওরা। ভাবতে পারিস, ভাবতে পারিস আমাকে শারীরিকভাবে দুর্বল করে আমার সম্পত্তি নিয়ে ছিনিমিনি খেলছে দুজন। আজও আমি অনেক কিছুর হিসেব পাই না। আমার কোম্পানির অনেক বিশ্বাসী লোককে ওরা দুজনে মিলে তাড়িয়ে দিয়েছে। বিয়ের আগে আমার যা সম্পত্তি ছিল তার 70% হাতিয়ে নিয়ে আমার ছেড়ে চলে গিয়েছে। এটা তো ভাবতেই পারছি না। আরে, আমি কি কোনোদিন ভেবেছি আমাদের সম্পর্ক বিয়ের বছর খানেকের মধ্যে এরকম হয়ে যাবে? বিয়ের মাস দুয়েকের মধ্যে একই দিনে দুটো গাড়ি কিনেছিলাম, একটা সবুজ, একটা সাদা। সবুজটা ওর, ও ওটা নিয়ে গিয়েছে। ওর নামে একটা ফ্ল্যাট কিনেছিলাম রাজারহাটে, ওটা নিয়ে গিয়েছে। কল্যাণীতে কয়েক বিঘা জমি ওর নামে করেছিলাম, সব নিয়ে গিয়েছে। আর অ্যাকাউন্ট থেকে ওরা দুজনে মিলে কিভাবে যে টাকাগুলো নয়-ছয় করেছে কি আর বলবো। আমি হেরে গেছি রে অপূর্ব, একদম হেরে গিয়েছি। চিরদিন ঘেন্না করতাম হেরে যাওয়াকে, কিন্তু হেরে গেলাম জীবনের কাছে। তা কেন বলছিস? আবার নতুন করে ভাবতে পারিস তো, নতুন করে শুরু কর, ব্যবসা, সম্পর্ক, তুই পারবি। আত্মবিশ্বাসটাই আর খুঁজে পাচ্ছি না রে বন্ধু। মনে হচ্ছে এই 2 বছরে আমার সব কিছু হারিয়ে গেল। ঈশ্বর আমাকে বুকের পাটা অনেক চওড়া দিয়েছিলেন, আত্মবিশ্বাসে কোনো ঘাটতি ছিল না। নিজেকে অন্যদের চেয়ে অনেক উপরেই ভাবতাম। বিশ্বাস ছিল যে আমার সংস্পর্শে এলে যে কোনো কারোর ওপরে আমার প্রভাব পড়তে বাধ্য। অথচ দেখ, শ্রাবন্তী কেমন পাল্টে গেল। আমার সঙ্গে এতদিন থেকেও আমাকে ধোঁকা দিয়ে চলে গেল। এটা আমার পৌরুষে লাগে রে। মনে হয় আমি ওকে রাখতে পারলাম না বলেই একটা ছিঁচকে চোর এসে ওকে নিয়ে চলে গেল। আমি নিজের কাছে হেরে গেলাম। আমার আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল নিজের ব্যাপারে। আগের মতো
নিজেকে নিয়ে অহংকার করার সাহসই পাই না। তাহলে কোথা থেকে শুরু করব বল? তার উপর বিশ্বের ধকলে শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছে। সিঙ্গাপুরে ডাক্তার এমন মেডিসিন দিয়েছে, 15 মিনিট পর পর ডায়াবেটিস রোগীর মতো বাথরুমে দৌড়তে হয়। আগের শক্তিটাও নেই ধকল নেওয়ার। তারপর বিজনেসেও প্রচুর ড্যামেজ হয়ে গিয়েছে। সেসব সারিয়ে উঠতে পারবো কিনা সেই ভরসাটাই পাই না আর। বিজনেসে ক্ষতি হয়েছে? তোর কাস্টমারদের সঙ্গে চিরকালই তো ভালো র্যাপও ছিল। শ্রাবন্তী আমার শেষ করে দিয়েছে রে। আমার বিজনেস পার্টনার হিসেবে ওকে আলাপ করিয়ে দিতাম বড় বড় কাস্টমারদের সঙ্গে। পলিটিক্যাল অনেক বড় বড় নেতার সঙ্গেও আমার ভালোই আলাপ ছিল। কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার আগে সবাইকে আমার নামে বদনাম করে এসেছে। আমি মুখ দেখাতে পারি না অনেককে। সুন্দরী মেয়ের কান্নায় ভিজে যায় বেশিরভাগ লোকই, জানিস তো। অনেক কাস্টমার আমাকে ছেড়ে চলে গিয়েছে। ও কি দেবপমকে বিয়ে করেছে? তাই করে রে। হারে, যেমন ওই মাকাল ফলটা তেমনই শ্রাবন্তী। দেবপম শ্রাবন্তীকে চুষে খেয়ে টাকা পয়সা হাতিয়ে কেটে পড়েছে। অবশ্য শ্রাবন্তী ওরকমই, ও চান্স দিয়েছে। দেবপমের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আরো কয়েকটাকে নাচিয়ে এখন শুনলাম ব্যাংকে চাকরি করা একটা বুড়োকে ধরেছে। কিন্তু শ্রাবন্তীকে বুঝতে তুই ভুল করলি। আমি জানি না অপূর্ব, তবে ও এরকম ছিল না রে, হঠাৎই বদলে গেল। ঠিক এই সময় শুনতে পেলাম বয়স্ক সেই মহিলার গলা। পাশ থেকে বলল, খাবি না? সময় হয়ে গিয়েছে তো। সায়ন বলল, হ্যাঁ পিসি, আসছি। তাহলে আজ রাখি, পরে কথা হবে। হ্যাঁ রে, পিসি খেতে ডাকছে, বাড়িতে উনিই থাকেন। আমার তো আবার সবকিছু ডাক্তারের নিয়মে চলে। একদিন আসিস, কথা হবে। আচ্ছা, আসবো। ভালো থাকিস। ফোনটা রেখে ভাবছিলাম কি অদ্ভুত আমাদের জীবন, কি অদ্ভুত আশেপাশের সম্পর্কের সমীকরণ। কি কখন বদলে যাবে, কেন বদলে যাবে, কিছুরই যেন তল পাওয়ার উপায় নেই। মাসখানেক পরের কথা। চেক জমা দিতে সল্টলেকে একটা প্রাইভেট ব্যাংকে ঢুকেছি। একটা চেনা চেনা কণ্ঠস্বর মনে হতেই তাকালাম সেদিকে। এ কি, হে যে শ্রাবন্তী! সামনে বসে থাকা একজনের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত। সেই একই রকম সুন্দরী, ঘিয়ে রঙের শাড়িতে সুতোর কাজ সারা শরীর জুড়ে, ঝকঝকে লাগছে ওকে। গিয়ে দাঁড়ালাম ওর সামনে। চিনতে পারছো? আমাকে দেখে খানিকটা চমকেই গেল যেন ও। হাসি হাসি মুখটা ক্ষণিকের জন্য গম্ভীর হয়ে গেল। বলল, একটু বসো, আমি এনাকে ব্রিফ করে আসছি। আমি লাইনে দাঁড়িয়ে চেক জমা দিতে ব্যস্ত হয়ে পড়লাম। চেক জমা করে যখন সবে চেয়ারে আবার এসে বসবো, দেখলাম সামনে শ্রাবন্তী। চলো ওই সামনের কফি শপটায় বসি বলে আঙুল তুলে রাস্তার উল্টো দিকে দেখালো। আমরা রাস্তা পেরিয়ে ঢুকলাম ওখানে। দুটো কফি অর্ডার দিয়ে ও বলে উঠল, তারপর কেমন আছো? অনেকদিন দেশে ছিলে না তো, ফিরলে কবে? এই মাসখানেক। তুমি হুট করে আমার সঙ্গে বেরিয়ে এলে, অসুবিধে নেই তো? না, আসলে ওখানে বসে কথা বলা যেত না। কফি এসে গেল, কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না খানিকক্ষণ। তারপর জড়তা কাটিয়ে বলেই ফেললাম, কলকাতায় ফিরেই সব শুনলাম। তোমাদের রিলেশনশিপটা এভাবে ভেঙে যাবে ভাবতেও পারিনি। শ্রাবন্তীর মুখে যেন বিষণ্ণতার ছোঁয়া। আমিও ভাবতে পারিনি অপূর্ব, বলে উঠল ও। মানে? আমি তো শুনেছি তুমি ওকে ডিচ করেছো।
ওকে ইউজ করেছো, অন্তত সায়ন আমাকে তাই বলেছে। বেরিয়ে গেল মুখ থেকে কড়া কড়া কথাগুলো হঠাৎই। ম্লান হাসল শ্রাবন্তী। পুরোটা তুমি বিশ্বাস করে ফেললে, তাই না? তুমিও তো একদিন আমার বন্ধু ছিলে। তোমরা পুরুষরা না বেসিক্যালি এইরকমই হও, কোনো একটা ইস্যু পেলে মেয়েদের বিরুদ্ধে একজোট হয়ে যাও। এটা কি বলছো? তুমি কি বলতে চাইছো সায়ন মিথ্যে বলেছে? ও তো তোমাকে ভালোবাসতো শ্রাবন্তী। সায়ন মিথ্যে বলছে না অপূর্ব, কিন্তু সত্যিটাও চেপে যাচ্ছে। আমাকে বদনাম করছে সত্যিটা চেপে, ভালো মানুষই দেখিয়ে আমাকে নিচু করে দিচ্ছে সমাজে। মানে কি বলি বলো তো? আচ্ছা বেশ, খুলেই বলি তাহলে। আচ্ছা, তুমি কি জানো তোমার বন্ধু অনেক বড় বড় মিথ্যে বলে আমাকে বিয়ে করেছে? আমাকে বলেছিল বিয়ের আগে যৌনতায় নাকি ও বিশ্বাস করে না, ভালোবাসাটাই আসল, শরীর তো সামান্য ব্যাপার, আসল হলো মন। এরকম আরো অনেক বড় বড় তত্ত্ব আমিও বিশ্বাস করেছিলাম বোকার মতো। কিন্তু বিয়ের পরে দেখলাম এসব ওর কেতাবি কথা। আসল ব্যাপার হলো ও বিছানায় একেবারেই অচল, আর সেটাও জানতো। সেই জন্যই ভালো মানুষের অভিনয় করতো বড় বড় কথা বলে। জানতে এটা তুমি? কি বলছো শ্রাবন্তী? এমন মানুষকে আমি যদি বলি তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে ডিভোর্স দাও, আমি নতুন করে জীবন শুরু করব, সেটা কি অন্যায়? না, কখনোই নয়। তোমার কথা যদি ঠিক হয়, কোর্ট অ্যাকশন নিতে বাধ্য। বিয়ের পর আমার জীবনটা ছারখার হয়ে গিয়েছিল। আমি মেনে নিতে পারিনি সারাটা জীবন এভাবে কাটাবো। কেনই বা মানবো বলো তো? আমি তো রক্ত মাংসের মানুষ। আমার জীবনে দেবপম এসেছিল ঠিক সেই সময়। যে উদ্দেশ্য নিয়েও এসে থাক, আমার দিনগুলো কিছুটা আনন্দে ভরিয়ে দিয়েছিল। সায়ন কি করেছিল জানো? এই ব্যাপারটা জানার পরও দেবপমকে তাড়ায়নি কোম্পানি থেকে, বরং কাজে লাগিয়েছিল। গোপনে লোক লাগিয়ে আমাদের ছবি তুলে কথাবার্তা রেকর্ড করে আমাকে ব্ল্যাকমেল করতো এই বলে যে ডিভোর্স আমি দেব না, বরং তুমি আমাকে চিট করেছো এটা প্রমাণ করে জেল খাটাবো, তোমার বাড়িকে সোসাইটিতে নিচু করে দেব। কেন? এতে কি লাভ ওর? ম্লান হাসল শ্রাবন্তী। আমি যে ওর তুরুপের তাস ছিলাম অপূর্ব। আমি ওর চেনা পলিটিক্যাল নেতাদের, বড় বড় বিজনেসম্যানদের সঙ্গ দিয়েছি কতবার। আমাকে সামনে রেখেই তো বড় বড় সব ডিল তুলেছে মার্কেট থেকে। কি বলছো কি? এসব কিছুই হতো না জানো, যদিও দেবপমকে মারতে না চাইতো। মানে সায়ন তো বলল তুমি আর দেবপম মিলে ওকে বিষ দিয়ে। হা হা হা, হা হা করে হাসল শ্রাবন্তী। ছোট ছোট দাঁতগুলো ঠোঁটের আড়াল থেকে বেরিয়ে এসে ঝিলমিল করে উঠল। বলল, হ্যাঁ, ও সব জায়গায় তাই বলে। এক রাতে দেবপমের ড্রিঙ্কের মধ্যে বিষ মিশিয়েছিল ও, কারণ মার্কেটে আমার আর দেবপমের ব্যাপারটা ছড়িয়ে পড়েছিল। এতে ওর রেপুটেশন খারাপ হচ্ছিল। দেবপমের কি হলো, মানে ওই বিষটায়? দেবপম ওই গ্লাসটা নেয়নি, কায়দা করে পাল্টে নিয়েছিল। তোমাদের সায়ন চালাক হলেও দেবপমের চালাকিটা ধরতে পারেনি। বিষটা ওর নিজের শরীরেই চলে গিয়েছিল। প্রচন্ড বমি করতে শুরু করেছিল ও। আমরাই হসপিটালে নিয়ে গিয়েছিলাম। ওয়াশ করে বের করা হয়েছিল সেই বিষ। পরে তো ভেলোরেও গিয়েছিল। ও তো বলল সিঙ্গাপুর গিয়েছিল। হবে হয়তো। আর দেবপম ভালোবাসতো তোমায়? হয়তো বাসতো, তবে বেশি দিনও থাকেনি আর। কেনই বা থাকবে? ডিভোর্সি মেয়েকে কেনই বা বিয়ে করবে? অমন ঝকঝকে ফ্রেশ ছেলে, দাগ তো কেবল মেয়েদের গায়েই লাগে, তাই না? ম্লান শোনালো শ্রাবন্তীর গলাটা। আমি ভাবতেও পারছিলাম না যা শুনলাম সেটা সত্যি। কান ঝাঁঝা করছিল আমার। তবে
সব পুরুষ সমান এটা বলছি না, কিন্তু আমার এখানকার বস মানুষ হিসেবে খুব সেনসিটিভ। বয়সে অনেকটাই বড় আমার চেয়ে। অনেকদিন আগেই ওর স্ত্রী মারা গিয়েছেন, একটা মেয়ে আছে। মানুষটাকে আমার বেশ ভালো লেগেছে, মেয়েটাও খুব সুইট। আমরা পরের মাসেই বিয়ে করছি, আসবে তো? খুশি খুশি লাগলো শ্রাবন্তীর মুখটা এতক্ষণ পর। চেষ্টা করব। এই নাও আমার বিজনেস কার্ড, তোমার বিয়ে ডিটেলস আমাকে মেল করে দিও। এবার উঠবো আমি, অফিস যেতে হবে। যোগাযোগ রেখো। বলে উঠে পড়লাম। শ্রাবন্তী ওর কার্ড দিয়ে বলল, হ্যাঁ, কিপ ইন টাচ। অফিসে এসেই অরিন্দমকে ফোন করলাম। জানিস, শ্রাবন্তীর সঙ্গে দেখা হলো। আচ্ছা, সল্টলেকের দিকে একটা ব্যাংকে আছে ও, অনেক কথা হলো। তাই? তা কি গল্প দিল? গল্প? এরকম ভাবে বলছিস কেন? বল না, কি কথা হলো? আরে, সায়ন তো আমাদের ঢপ মেরেছে রে। ওদের ভিতরে তো অনেক কেচ্ছা। আমি জানতামই না বিষ খাওয়ানোর ব্যাপারটা নাকি ভাওতা। আসলে সায়নই নাকি কালপ্রিট। শ্রাবন্তীর এই ঢপগুলো গিল্লি বসে বসে। একতরফা ভাবে ভাবাটা ঠিক নয় অরিন্দম। ওরে গাধা, তুই এই দুটোকেই চিনিস না। মানে? মানে ও তোকে বসে বসে মুরগি করেছে আর তুই সেগুলো বিশ্বাস করেছিস? হতেই পারে না। আমি চোখ দেখে বুঝতে পারি মানুষকে। শ্রাবন্তীর চোখ বলে দিচ্ছিল অনেক কিছু। আর সায়নের চোখ বলছিল না বুঝি? না, তা নয়। শোন, এই দুজনকেই আমি হাড়ে হাড়ে চিনি। সায়ন শ্রাবন্তীকে ব্যবহার করে ফায়দা তুলতে গিয়েছিল। ভেবেছিল ওর সুন্দর চেহারাটা সামনে ঝুলিয়ে মার্কেট করবে বিজনেস। কিন্তু শ্রাবন্তী আরো এক কাঠি উপরে, সায়নকেই টেক্কা মেরে বেরিয়ে গিয়েছে। কি বলছিস তুই? শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ রাখিস না বেশি, বেকার ঝামেলা বাড়িয়ে কি লাভ? অপূর্বর ফোনটা রেখে অরিন্দম একটা সিগারেট ধরালো। সামনে বসে থাকা ছেলেটিকে বলল, অপূর্বকে এই লিস্ট থেকে বাদ দাও দেবপম, ভালো ছেলে। ওকে বস, আপনি যা বলবেন। হাসলো দেবপম। শ্রাবন্তীকে জানতে দিও না আমার সঙ্গে অপূর্বর কথা হয়েছে। বন্ধুত্ব বলে তো একটা ব্যাপার আছে নাকি? দেবপম মুখে কিছু বলল না। এ লাইনে আবার বন্ধুত্ব? শ্রাবন্তীকে কাজে লাগিয়ে সায়নকে লুটে নেওয়ার বুদ্ধিটা তো অরিন্দমেরই ছিল। নিহাত ছোট্ট একটা বোকামির জন্য দেবপম ধরা পড়ে গেল সেই দুপুরে। শ্রাবন্তীটাও তো বোকা, বেশ তো খাওয়াচ্ছিলে ওটা। সেই রাতে এতটা মেশানোর কোনো মানে হয়? শুধু শুধু এই ব্যাপারটা নিয়ে এত হই হল্লা হয়ে গেল। যদি মরে যেত? ভাগ্যিস হয়নি তেমন কিছু। যাই হোক, যা হয়ে গিয়েছে আর ভেবে লাভ নেই। ব্যাংকের পুরোটার পাশাপাশি অপূর্বকে প্যাচে ফেললে মন্দ হয় না। যতই হোক, বিদেশ থেকে অনেক মাল্লু কামিয়েছে বেটা। শ্রাবন্তীকে আজই বলতে হবে। পরের টার্গেট পেয়ে গিয়েছে ওরা। আবার কাজ শুরু করে দেওয়ার সময় চলে এসেছে। সব ব্যাপার কি আর বসকে বলা যায়? ওদের দুজনের হিসেবটা কি হবে তাহলে? কি এত ভাবছো? কিছু বললে না? অরিন্দম বলে উঠল, মুখটা উঁচিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে। আপনি যা ভালো বুঝবেন স্যার। বলে একটা ক্রূর হাসি হাসল দেবপম, যেটা অরিন্দম দেখতে পেল না।